বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ এবং দেশবাসী সকলকেই অনেক অনেক শুভেচ্ছা, দোয়া, ভালো থাকেন এবং আমরা সবাই মিলে দেশটাকে যেন আমরা ভালো করতে পারি, সেই কামনা, সেই শুভকামনা, সেই দোয়া আল্লাহর কাছে। গতকালকে তারানা হালিম এবং শাহজাহান খানের কথা বলছিলাম, ও কথা এখনো শেষ হয়নি, যার জন্যই আজকে আবার আপনাদেরকে জানানোর জন্যে আমি এসেছি। এই তারানা হালিম, ওনার যে দুলাভাই যিনি ছিলেন, তিনি ছিলেন একজন সরকারি উচ্চ পদস্থ কর্মচারী এবং তার জনপ্রশাসনে উনি ছিলেন। তো সেইখান থেকেই সাধারণত আপনার গিয়ার চাকরির বিষয়গুলো করা হয়। ওটার চেয়ারম্যান ছিলেন। তো উনিও কিন্তু আমার কাছে আসছিলেন, কান্নাকাটি করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তার রূপ যেটা দেখেছি আর এই যে এনএন ইসলাম যিনি সচিব ছিলেন, জনাব ওবায়দুল হক কাদের সাহেব যখন মিনিস্টার, তখন ওনার সঙ্গে সঙ্গে আগের যে সচিব যিনি ছিলেন তিনি অত্যন্ত ভালো ছিলেন কিন্তু, এবং ওনার মতো আসলে আমি খুব কম মানুষকে সচিব হিসাবে পেয়েছি। এবং ওনার একটা আন্তরিক ইচ্ছাও ছিল নিরাপদ সড়ক চাইকে বাস্তবায়ন করার জন্য। উনি বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান বিআরটিএ চেয়ারম্যান ছিলেন এবং বিআরটিএর একজন ডিরেক্টর ছিলেন তপনদা বলে ডাকতাম আমরা। এই তিনটি মানুষ, মুজাম্মেল সাহেব ছিলেন তখন সিনিয়র আপনার সচিব, ওনার এবং এই যে আমাদের আইয়ুবুর রহমান সাহেব বিআরটিএ চেয়ারম্যান, এরকম ভালো মানুষ আমি খুব কম পেয়েছি কিন্তু। এবং ওনারা আমাকে মানে একটা কথা বলেছিল যে ইলিয়াস ভাই, আমি আপনাকে সময় দেব। এবং এই লোকটি আসলেই কিন্তু আমাকে সময় দিয়েছিল, যে কয়েকদিন উনি সচিব ছিলেন এবং বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান যিনি ছিলেন, এবং এরা দুজনেই কিন্তু আমাকে কথাও দিয়েছিল যে আমাদের চাকরি চলে গেলে রিটায়ার করার পর আপনার সংগঠনে যুক্ত হব। আইয়ুবুর রহমান সাহেব উনি কিন্তু অবসরপ্রাপ্ত হওয়ার পর উনি আমার সংগঠনের এখন উপদেষ্টা হিসাবে আছেন, কথা রেখেছেন। এরকম ভালো মানুষ, তো এরকম বেশ কিছু ভালো মানুষও আমি কিন্তু পেয়েছি, তাদের কথাও বলবো। সবাই যে আসলে খারাপ হয় তা না কিন্তু। তো এত কিছুর পরেও কিন্তু অনেকগুলো ভালো মানুষ আছে বলেই কিন্তু আসলে পৃথিবীটা টিকে আছে, দেশও টিকে আছে। সবাই একদম খারাপ হয়ে যায় না। তো কিন্তু যারা খারাপ হয় তাদের অ্যাটিটিউড, তাদের ব্যবহার এটা বলার মতো না। তো এই যে এনএন ইসলাম তিনি কিন্তু ওই যে আপনার যে তারানা হালিমের যে দুলাভাই, উনি যে জনপ্রশাসনের যে ছিলেন, প্রধান কর্মকর্তা ছিলেন, ওনার ছাত্র ছিলেন। এবং ওনাকে বলে দেওয়া হয়েছিল যে এটা কোনোভাবেই যেন আপনারা যেন অ্যাকসেপ্ট না করেন আর কি। তো সেই কারণের জন্য আমি যখন গেলাম তখন আমাকে বলল যে না, এটা হবে না, যেভাবে বললো তো তারপরে আমি ভাবলাম যে দেখি আমি মন্ত্রীর কাছে যাই। তো মন্ত্রীও আমাকে বলল যে না, এটা বোধহয় করা যাবে না, এটার প্রবলেম আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত তো যেটা আমি বলেছি যে আমি ওখান থেকে খুব কষ্ট নিয়ে এসে তারপরে চিন্তা করলাম যে এরা যদি অন্য দিবসটাকে যদি এরা প্রচার করে দেয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তখনই আমি মামলা করি। এবং এই শাহজাহান খান এবং এই আপনার তারানা হালিম আরেকটা যে ক্ষতি আমাকে করেছে সেটা আজকে বলবো আপনাকে। সেটি হলো যে আপনারা অনেকে জানেন যে আমি ওয়ালটনের সঙ্গে যুক্ত ছিলাম। বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে প্রথম যে ওয়ালটন, সেই ওয়ালটনে আমাকে দিয়েই কিন্তু আপনারা জানেন যে ওয়ালটনের, এবং সকলেই জানতো যে ওয়ালটনের মালিক আমি। কিন্তু সেই ওয়ালটন থেকেও কিন্তু এই দুইটি মানুষ কিন্তু আমাকে ওখান থেকে বের করে দিয়েছে। কারণ তারানা হালিম তখন ছিল আইসিটির আপনার প্রতিমন্ত্রী ছিল, এবং ওয়ালটন হলো যে ইলেকট্রনিক বিষয়। তারা ভিজিট করতে গেল
এই তারানা হালিম এবং আপনার শাহজাহান খান এরা ওয়ালটনের কারখানা ভিজিট করতে গেল। তখন সেখানে যখন জানতে পারলো যে আমি এখানে আছি, তখন তারা মানে বলল যে আমাকে যদি রাখে তাহলে তাদের প্রবলেম হবে। এবং যেহেতু আইসিটির একটা বিশাল ব্যাপার আছে, কারণ হলো গিয়ে ইলেকট্রনিক টেকনোলজির বিষয়টা, সেটা কিন্তু আইসিটির ডিপার্টমেন্টের হাতে। তো তখন তারা কিন্তু ভয় পেয়ে গেল এবং আমাকে কিন্তু 2017 সালের দিকে আমাকে একটা চিঠি দিয়ে দিল যে আপনার চুক্তি আর নবায়ন করা যাবে না। আমার চুক্তিভিত্তি মানে ওখানে। এবং আমি ওয়ালটনের সঙ্গে যুক্ত ছিলাম, কিভাবে ছিলাম সেটাও বলি। তারা আমাকে একটা মান্থলি রেমুনেশন দিত। এছাড়া যে জিনিসটা, যে চুক্তিটা আমার ছিল, যে আপনারা ওই যে শোরুম উদ্বোধন করতে যাবেন, সেখানে আপনাদের ওয়ালটন সম্পর্কে আমি কথা বলবো, কিন্তু নিরাপদ সড়ক চাইয়ের ব্যাপারে আমি জনগণকে সচেতন করব। সেখানে আমার জন্য একটা জনসভার আয়োজন করতে হবে। এবং এই চুক্তিতে আমি ওয়ালটনের সঙ্গে যুক্ত হয়েছিলাম। আরেকটি ছিল, সেটি হলো যে আপনারা জানেন যে আমার একটা ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট আছে, যেখানে আমি ম্যাট্রিক পাস ছেলেদেরকে বিনা মানে পয়সায় তাদেরকে ট্রেনিং দিই এবং আমাদের টাকাই তাদেরকে লাইসেন্স করে দিই। সেইটারও কিন্তু দায়িত্ব তাদেরকে নিতে বলেছিলাম। তো এই সমস্ত চুক্তিগুলো নিয়ে কিন্তু আমি ওয়ালটনের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু তো তারপরে যে কাজটি করলো, আমাকে এখান থেকে যখন মানে বের করে দিল, তখন কিন্তু তারা ওই যে আমার যে ড্রাইভিং ইনস্টিটিউটটা, সেই ড্রাইভিং ইনস্টিটিউটটাও কিন্তু আমি আর চালাতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছি, কারণ ওইটার প্রতি মাসে আপনার একটা বেশ বড় অঙ্কের টাকা সেখানে ব্যয় হতো। কারণ গাড়ির মেনটেনেন্স, তারপরে আপনাকে ইনস্ট্রাক্টরের বেতন, এবং একটা ইনস্ট্রাক্টরের বেতন তো আপনারা বুঝতে পারেন বেশ অনেক বেতন, একটা ইনস্ট্রাক্টরের বেতন, তারপরে আপনার গ্যাস, তেল, এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে যে পয়সাটা যেত, তার মনে করেন যে 80% পয়সা কিন্তু ওয়ালটন দিত, বাকিটা আমি সংগঠন থেকে আমি ম্যানেজ করতাম। তো সেইটা কিন্তু মানে চলে গেল, কারণ আমার ওখান থেকে যে মানে চুক্তি, তারা সেই চুক্তিটা বাতিল করে দিল এবং ওখান থেকে মানে আমাকে সরিয়ে দিল আর কি। এই যে মানে আপনার মানুষের জন্য আমি তো এগুলো আসলে বলার সাহস পাই না, কিন্তু আপনারা বলেন তো ওই সময় কি এগুলো বলা যেত? অনেকে আমাকে বলে আগে তো বলেন না। আচ্ছা বলেন তো, তখন কি বলা যেত? এখন বলার সুযোগ এসেছে বলে তো বলছি যে কি কি করেছে, কি কি আমার সঙ্গে হয়েছে। তো তারপরে আমি এই মানে আপনার এই ট্রেনিং ইনস্টিটিউটটা আমি বহুভাবে চেষ্টা করছি, এখনও কিন্তু আমি মানে ওইটাকে সেইভাবে আমি আর চালিয়ে যেতে পারছি না। কারণ হলো গিয়ে যে এটা একটা বেশ মানে এছাড়াও আপনার একটা সংগঠন চালাতে গেলে, একটা অফিস চালাতে গেলে, লোকজন চালাতে গেলে তাদের বেতন টেতন মিলিয়ে কত টাকার একটা বিষয় আছে। প্রতি মাসে কিন্তু একটা টানাটানের মধ্যে চলে। কিন্তু আর অনেকে মনে করে যে আমি বোধহয় অনেক বিশাল অঙ্কের টাকা বোধহয় কামাই। আপনারা মানে অবাক হবেন, আমি কিন্তু 2015 সালের নভেম্বরে কিন্তু আমার এনজিও করেছি। তার আগে কিন্তু আমি এনজিও করি নাই কিন্তু, কারণ এনজিও সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না। কারণ এনজিওরা দেখতাম যে তারা ঋণ দেয় মানুষকে, অনেক মানে সুদের উপরে তারা ঋণ দেয়। তো আমি এটা পছন্দ করি না। তো যে কারণের জন্য আমি কিন্তু করতাম না। শেষে আমি এনজিও করতে বাধ্য হয়েছিলাম এর জন্য, যে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে কাজ করতে হলে, তাদের মেম্বারশিপ নিতে গেলে, এমনকি জাতিসংঘের মেম্বারশিপ নিতে গেলেও আপনার এনজিও রেজিস্ট্রেশন নাম্বার লাগে। এই তখন আপনার আমি অ্যাপ্লাই করি, এবং সেই সময় কিন্তু আমি বলবো যে ওই সময়টাতেও কিন্তু কিছু মানুষ আমাকে যে হেল্প করেছে সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এবং সেটা শুধুমাত্র আমার জন্যই কিন্তু তারা হেল্পটা করেছে, যে একটা সৎ মানুষ একটা ভালো কাজ করছে, দীর্ঘদিন ধরে কাজ করছে, সেই মানুষটাকে কিন্তু কোনো কিছু তো চাইতে কিংবা কোনো কিছু বাগাইতে দেখিনি। তো তার মধ্যে যেমন আপনার এনএসআইয়ের একজন আছেন, উনি তখন ডেপুটি ডিরেক্টর বোধহয় ছিলেন, বদরুল সাহেব। এখন উনি এয়ারপোর্টে আছেন কিনা এখনও জানি না। তো উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন এনএসআইয়ের থেকে। প্লাস আমার আপনার ডিবির আমার মাহবুব ভাই ছিলেন, সেই মাহবুব ভাই
উনি কিন্তু আপনার ডিবির যে আমি যেদিন গেলাম তার এখানে, উনি আমাকে এতটাই মানে সম্মানিত করেছেন যেটা বলার মতো, যে ইলিয়াস ভাই আপনি আমার অফিসে আসছেন, কি ব্যাপার? তা আমি বললাম যে ভাই আমার ফাইল আপনার এখানে আছে। বলে যে আপনি আমাদের জন্য কাজ করছেন আর আপনার ফাইল এখানে পড়ে থাকবে। তো এইরকমভাবে কিন্তু কিছু মানুষ কিন্তু আসলে যেটা বললাম না, যে এই নিরাপদ সড়ক চায়ের জন্য কিন্তু অনেক কিন্তু আপনার অবদান আমি মনে করি। আমি তাদের এই এই যে উপকারটুকু আমি কিন্তু ভুলতে পারি না কিন্তু। মানুষ আছে, কিছু কিছু মানুষ ভালো আছে। তো সেই জায়গায় আমি মাহবুব ভাইকে পেয়েছি। তারপরে আপনার যে এনজিও তখন আপনার যে আমার অফিসের কাছে কাকরাইলে মৎস্য ভবনে ওই অফিসের মধ্যে ছিল। তখন যে ডিরেক্টর ছিলেন তিনিও কিন্তু, আমি গেছি আমার কিন্তু ফাইলকে উনি ঘোরান নাই কিন্তু। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উনি করে দিয়েছেন কিন্তু। তো এই যে এই এনজিওর ফাইলটা আসলে সত্যি কথা বলতে যে এত তাড়াতাড়ি কোনো সংস্থা পেয়েছে কিনা জানি না। আমাকে কিন্তু ৩ মাসের মধ্যে তারা কিন্তু এনজিও রেজিস্ট্রেশনটা কিন্তু তারা দিয়েছে। এতটাই তারা কিন্তু জানে যে নিরাপদ সড়ক চাই আসলে কতটা সততার সঙ্গে কাজ করে এবং কত ডেডিকেটলি মানে তারা কাজ করে। আমি বলি না আপনাদের যে আসলে কিন্তু এরকম আর সংগঠন পাবেন কিনা জানি না, যারা নিজেদের পকেটের পয়সা দেয়, নিজেদের সময় দেয়, নিজেদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, দিয়ে রৌদ্রে পুড়ে কিন্তু সড়কের মধ্যে কাজ করে। তো এই যে এই জিনিসগুলো তারা দেখেছে, যে কারণে জন্য এই মানুষগুলো আবার কাজ করেছে। কিন্তু পাশাপাশি এই যে শয়তানরা, তারা দেখেন আমাকে কিন্তু ওয়ালটন থেকেও বের করে দিয়েছে। আমার কিন্তু এই যে ড্রাইভিং ইনস্টিটিউটটা কিন্তু, যেটা আমি মানে মানুষের জন্য ম্যাট্রিক পাস বেকার ছেলেরা তাদের পরিবারের জন্য, যে একটা বেকার ছেলে যদি একটা ড্রাইভিং শিখে তাহলে তার, আপনারা জানেন যে একটা ভালো ড্রাইভারের বেতন কত। সেই বেতন কিন্তু একটা ভালো শিক্ষিত ছেলেও কিন্তু অন্য জায়গায় কিন্তু পায় না কিন্তু। তো সেইটা মাথায় নিয়ে কিন্তু এই এই ড্রাইভিং ইনস্টিটিউটটা আমরা চালু করেছিলাম। তো সেই ড্রাইভিং ইনস্টিটিউটটা এখন গত ২ বছর ধরে আমি সেটাকে কিন্তু আর চালু করতে পারছি না। বহুত কষ্ট করেছি ১৭ পর থেকে নিয়ে আপনার যে ওই ২২-২৩ পর্যন্ত কোনো রকমেরভাবে আমি চালানোর চেষ্টা করেছি, কিন্তু আমি আর পারছি না কারণ সেরকম মানে কোনো একজন স্পন্সর, কোনো একজন সাহায্যকারী আমার কাছে আসে নাই, যে আইসা হেল্পটা করবে, যে কাজটাকে আমরা মানে চালিয়ে নিয়ে যেতে পারবো, সেটা করতে পারিনি। তো এইরকমও কিন্তু আপনার এই কাজগুলো তারা কিন্তু করেছে, এই তারানা হালিম আর এই যে মানে শাহজাহান খান গং, যেটা ওই যে ওসমান আলী বলেন, এই এনায়েত বলেন, এই রাঙা বলেন, এরা সব কিন্তু এক লগে মিলে কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু কাজ করেছে। তো এই আপনারা জানেন যে ২০১২ সালে আমার ছবির মধ্যে জুতার মালা দিয়েছে, এগুলো তো করেছে। শেষ পর্যন্ত যে কাজটি করেছে সেটি হলো গিয়ে পরবর্তী সময় কিন্তু ২০১৮ সালের দিকে, যখন এই যে আইনটাকে আমি পাশ করালাম আর কি, সেই আইন পাশ করানোর পর তখন যে কাজটা করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তখন এই যে টেলিভিশনের মধ্যে তারা একটা ওই যে ড্রাইভিং ইনস্টিটিউট আপনার উদ্বোধন করতে গেছিল, সেখানে গিয়ে মানে জনসমক্ষে, এবং সেখানে টেলিভিশন অনেক কিছু ছিল, সেইখানে সে বলা শুরু করলো যে আমি এই এনজিও করে কোটি কোটি টাকা আমি আনতেছি, এনে আমি নিজে এগুলো মেরে খাচ্ছি, আমি অন্যান্য ব্যবসা করছি এই টাকা দিয়ে, আমার ছেলে, আমার মেয়ে এবং আমার বৌমা সবাই মিলে নাকি এখান থেকে আমরা লুটপাট করছি। তো তখন আমি এই শাহজাহান খান সাহেবকে আমি একটা আলটিমেটাম দিলাম যে ২৪ ঘন্টার মধ্যে এর প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দেন তাহলে কিন্তু আপনাকে মানে ক্ষমা চেতে হবে। তো তারপরে কিন্তু সে কিন্তু ক্ষমাও চাইল না এবং আপনার প্রমাণও দিতে পারলো না। যখন প্রমাণও দিতে পারলো না তখন আবার আমরা তাকে আবার ৪৮ ঘন্টার আবার একটা আলটিমেটাম দিলাম। বললাম যে আপনি এই ৪৮ ঘন্টার মধ্যে যদি আপনি প্রমাণ না দেন কিংবা এর পরিপ্রেক্ষিতে যদি জনসমক্ষে আপনি ক্ষমা না চান, তাহলে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। তো সেই ৪৮ ঘন্টা পার হওয়ার পরও যখন সে করলো না, তারপরে কিন্তু আমি তার বিরুদ্ধে কিন্তু ওই ১০০ কোটি টাকার একটা মানহানি মামলা করেছে, যেটা এখনো চলছে, এখনো কিন্তু আছে। তো আপনারা চিন্তা করে দেখেন যে এইরকম একটা মামলা চলছে। তো আমি এই যে তারপরেও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র এক দফার যে আন্দোলন, সেখানে কিন্তু গিয়ে আমি কিন্তু সংহতি প্রকাশ করেছি। এইরকম মামলা থাকার পরেও কিন্তু আপনারা তো জানেন যে তখনকার সরকারের মধ্যে আইন শৃঙ্খলা সবই কিন্তু তারাই কিন্তু নিয়ন্ত্রণ করতো কিন্তু। তো এত কিছুর রিস্ক নিয়েই কিন্তু আমি কিন্তু এই আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেছি। প্রিয় দর্শক,
ভিডিও বেশি বড় করতে চাই না, আজকে এই পর্যন্তই। তো আপনারা যদি আমার পাশে থাকেন, কোনো শয়তান কোনো কিছুই করতে পারবে না, আমার বিশ্বাস কেউ কিছু করতে পারবে না। আর আমি শুধু এটাই চাই, আমি দেখে যেতে চাই যে আমার দেশের মানুষ সড়কে আইন মানে, সড়কে নিয়ম মানে, এবং একটা সুন্দর পরিবেশ সড়কের মধ্যে আছে। সড়কে মানুষ অহেতুক মৃত্যুবরণ করছে না, এবং সড়কে কেউ অহেতুকভাবে পঙ্গুত্ব বরণ করছে না। এই উপলব্ধিটুকু আপনাদের সকলের মধ্যে দয়া করে নিয়ে আসুন, আমি যেন শান্তিতে মরতে পারি। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদের সহায় হন, দেশবাসীর সহায় হোক। নিরাপদ সড়ক জিন্দাবাদ, নিরাপদ সড়ক চিরজীবী হোক, এবং আমাদের মাধ্যমে এই নিরাপদ সড়ক আপনাদের সকলকে নিয়ে আমরা যেন বাস্তবায়ন করতে পারি।